কে দেশপ্রেমিক, কে বিশ্বাসঘাতক আমরা সহজেই বুঝি না, বুঝতে চাই না। ক্ষমতা টাকা, ক্ষমতা টাকা, ক্ষমতা টাকা পাল্টে দেয় হিসেব নিকেশ, বদলে দেয় স্থান কাল পাত্র। আমরা সোনা বেচে তামা কিনি, ইতিহাস বলে যায় ইতিহাসকে, ইতিহাস হারিয়ে যায় ইতিহাসে। কোনো এক মহাকালের মায়াজালে আটকে পড়ে সে, অপেক্ষায় থাকে কোনো এক ঘোষক এসে প্রকাশ করবে তাকে। কিভাবে চ্যানেলের আজকের এপিসোডে এক সত্যিকারের দেশপ্রেমিকের কথা বলছি। নাম তার গোপাল চন্দ্র প্রামাণিক। হাসির রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়ের নাম শুনেনি পৃথিবীতে এমন বাঙালি খুঁজে পাওয়া দুষ্কর। একটি বিদেশি চ্যানেল কর্তৃক প্রচারিত কার্টুন অথবা বৃদ্ধদের মুখে শোনা গল্প গুজবের মাধ্যমে গোপাল ভাঁড়কে চেনা, আবার কেউ বা তার অস্তিত্বের সঠিক ইতিহাস ঘেঁটে তার নাম যশ ও বাড়ামি সম্বন্ধে অবগত। তিনি কৃষ্ণনগরের, বর্তমানে পশ্চিমবঙ্গের অধিভুক্ত ঐতিহাসিক স্থান রাজা কৃষ্ণচন্দ্রের সভাসদ ছিলেন। অত্যন্ত রসিক মানুষ ছিলেন বলে তৎকালীন সময়ে আবাল বৃদ্ধ বনিতা সবার প্রিয় ব্যক্তি ছিলেন গোপাল। তিনি কবিও ছিলেন। মিলন সাগর নামক তার কবিতা আছে। বারামিয়ার বুদ্ধির খেল দেখিয়ে তিনি রাজপ্রাসাদের সবার মন জয় করেছিলেন। মোট কথা, কৃষ্ণচন্দ্রের রাজসভা ও কৃষ্ণনগরের জনগণের যাবতীয় বিনোদনের আস্ত এক ভান্ডার ছিলেন বুদ্ধিমান গোপাল। কিন্তু এত প্রিয় মানুষ হয়েও এই বাংলাতে তার ঠাঁই হয়নি। সালটা ছিল 1757। তরুণ নবাব সিরাজউদ্দৌলা তখন বাংলা প্রেসিডেন্সি, বর্তমান বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ, বিহার ও উড়িষ্যার নবাবি করতেন। তখন মির্জাপুর, ঘসিটি বেগম, জগৎ শেঠ, রায় দুর্লভ, উমি চাঁদরা নবাবকে সিংহাসনচ্যুত করার অপচেষ্টায় লিপ্ত। তারা প্রত্যেকেই তাদের হীন স্বার্থ হাসিলের উদ্দেশ্যে শর্ত সাপেক্ষে ইংরেজ বণিকদের সাথে চুক্তিবদ্ধ হয়। ঠিক এই সময় কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র নবাব বিরোধী এই ভয়ঙ্কর বলয়ে যোগদান করেন। কৃষ্ণচন্দ্রের সকল সভাসদ তার যোগদানকে সমর্থন করলেও শুধু একজন ব্যক্তি সমর্থন করলেন না, আর সেই ব্যক্তিটি হলো আমাদের প্রিয় গোপাল ভাঁড়। ব্যথিত মনে গোপাল কৃষ্ণচন্দ্রকে বোঝাতে লাগলেন নিজ দেশের নবাবের বিরুদ্ধে গিয়ে ইংরেজদের সাহায্য করতে মানা করলেন তিনি বললেন, ইংরেজরা গায়ে সূচ হয়ে ঢুকে কুড়াল হয়ে বের হবে। তাদের স্বার্থ বিরোধী কাজ করলে আপনার সকল উপকারের কথা ভুলে আপনাকে শুলে ছড়াতে পিছপা হবে না। গোপাল বাংলা মায়ের এমন সর্বনাশ না করতে কৃষ্ণচন্দ্রকে বারবার অনুরোধ করলেন, কিন্তু কৃষ্ণচন্দ্র তার কথায় কর্ণপাত করলেন না, বরং তার সভাসদদের নিয়ে গোপালকে বিদ্রুপ করতে লাগলেন। কৃষ্ণচন্দ্র গোপালকে শর্ত দিলেন, গোপাল, তুমি যদি নবাবকে বেঞ্চি দিয়ে আসতে পারো তবে আমি এই সিদ্ধান্ত থেকে বিরত থাকবো। গোপাল কৃষ্ণচন্দ্রের রাজ দরবার থেকে বিদায় নিয়ে ছুটলেন মুর্শিদাবাদের দিকে। সেখানে নবাব সিরাজউদ্দৌলা থাকতেন, কিন্তু নবাবের হিরাজিল প্রাসাদ, বর্তমানে যা নদীগর্ভ, বিলীন হয়ে গেছে। রক্ষীরা কিছুতেই ভিতরে প্রবেশ করতে দিচ্ছিলেন না। উপায় খুঁজে না পেয়ে গোপাল এক রক্ষীর হাতে কামড় বসিয়ে দিলেন। এর ফলে প্রাসাদ রক্ষী গোপালকে ধরে নবাবের কাছে গেলেন। সব শুনে নবাব বললেন, কে তুমি, কোথায় থেকে এসেছো, আমাকে কি প্রয়োজন? গোপাল কোনো কথা না বলে নবাবকে মুখ বেঞ্চি দিলেন। নবাব ভাবলেন কি ব্যাপার, গোপাল আবারও বেঞ্চি দিলেন। নবাব গোপালকে আটক করলেন, বললেন, আগামীকাল তোমার বিচার হবে। এরই মধ্যে গোপাল মির্জাফরকে বললেন, আমি এসেছিলাম তোমাদের সকল ষড়যন্ত্র পাশ করে দিতে, কিন্তু আমি কিছুই বলবো না, কারণ এই ষড়যন্ত্রের কথা পাশ করে দিলে কৃষ্ণচন্দ্র পিষে যাবে। নবাব তাকে সরিয়ে অন্যজনকে ক্ষমতায় বসাবেন। আমি চাই না কৃষ্ণচন্দ্র তার ক্ষমতা হারাক, কারণ তিনি যে আমার অন্নদাতা, পরমান্নদাতা। মির্জাফর তার এমন কথা শুনে রীতিমতো ঘাবড়ে গেল। সে নবাবকে জানালো যে গোপাল তাকে শয়তান বলে গালি দিয়েছে, যত দ্রুত সম্ভব তার ফাঁসির ব্যবস্থা করা হোক। পরদিন সকালে গোপালের ফাঁসির ব্যবস্থা করা হলো, কিন্তু গোপালের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। নবাব গোপালের মুখের দিকে তাকাতেই গোপাল আবার বেঞ্চি দিল। এবার নবাব রীতিমতো ভাবনায় পড়ে গেল। নবাব ভাবলেন, এ তো দেখছি বড্ড পাগল, পাগলকে ফাঁসি দেওয়া ঠিক হবে না। নবাব কবিরাজকে ডেকে বললেন, দেখুন তো এই পাগল কিনা। কবিরাজ রায় দিলেন, এ এক উন্মাদ। নবাব গোপালকে মুক্ত করে দিলেন। দেশপ্রেমিক গোপাল ফিরে এলেন কৃষ্ণনগরে। যখন জানতে পারলেন কৃষ্ণচন্দ্র তার সিদ্ধান্তে অটল, গোপাল ঠিক করলেন কৃষ্ণচন্দ্রের সবাই আর যাবেন না। গোপাল এও ঠিক করলেন যে তিনি এই কৃষ্ণনগরে আর থাকবেন না। অত্যন্ত ব্যথিত মন নিয়ে কাউকে কিছু না বলে রাতের অন্ধকারে সপরিবারে রাজ্য ত্যাগ করলেন গোপাল ভাঁড়। এরপর থেকে সদা হাস্যময় গোপাল ভাঁড়কে বাংলার জমিনে আর দেখা যায়নি।